তো আমি মিলন ঘোষ আপনাদের সাথে আমার নতুন চ্যানেল দানব কথায় আপনাদের সুস্বাগতম। তো আমাদের এপিসোড 1 আসানসোলের হন্টেড হাউস নিশ্চয়ই আপনারা দেখেছেন আগের সপ্তাহে। তো আজকের ঘটনাটা হচ্ছে বাগানবাড়ির ভৌতিক ঘটনা। তো এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। তো আপনাদের যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের ঘটনাটা আমি বলতে গিয়েও আমার সেই 10 বছরের কথাটা আমার ঠিক মনে পড়ে। আমার গা ছমছম করে ওঠে সেই কথাটা বলতে গেলে। আজ আমি আপনাদের সাথে বলছি তাও আমার গা খিগড়ে উঠছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাড়িটা আমরা কিনেছিলাম সেটা হচ্ছে একটি বাগান বাড়ি। তো আমি বাগান বাড়িটা কেন বলছি, কারণ সেই বাড়িটার চারিপাশে ফুল গাছ ভর্তি ছিল, তাই সেইটাকে ফুল বাগান না বলে বাগান বাড়ি বলে ডাকা হতো। তো আমাদের সেই সময় একটি ভাড়া বাড়ির দরকার ছিল। আমরা বাড়িটা সম্ভবত কিনিনি, কিন্তু ভাড়া নিয়েছিলাম বাড়িটায়। তো সেই বাড়িটা হচ্ছে আমাদেরই জেলার, উত্তর চব্বিশ পরগনা জেলায়, ঠিক আছে, কিন্তু আমি জায়গাটার নাম বলবো না। তো ওই বাড়িটার এত সুন্দর মনোরম পরিবেশ যে আমার বাবার ওই বাড়িটা দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। ওই বাড়িটা এত সুন্দর এবং কি মনোরম পরিবেশ এবং ফুল গাছে ভর্তি। সেই ফুল গাছ দেখলে মনটা হবে যে ফুল বাগানে গিয়ে ঘুরি, একটু রিলস বানাই, ফটো বানাই, এইসব মনে হয়। তো বাবা আমাদের বাড়ি এসে বলে যে একটু কম দামে বাড়ি পেয়েছি। তো সেই বাড়িটা কম দামেই ছিল, কিন্তু তো সেই বাড়িটা কম দামে পাওয়ার পরে আমরা সবাই ভাড়া বাড়িতে চলে যাই। আমার তখন 10 বছর বয়স। তো ভাড়া বাড়িতে যাওয়ার পরে ভাড়াটা খুব কমই ছিল, তাই ভাড়া বাড়িটায় উঠে গিয়েছি। কিন্তু আমি সেই ভাড়া বাড়িটায় যাওয়ার পরে আমার আর মার সেরকম একটা ভালো লাগেনি, কারণ সেই বাগান বাড়িটার একটু পুরোনো বাড়ি টাইপের, যেমন সেই পুরো বাড়ি যেরকম হয় না, পুরোনো টাইপের বাড়ি, তো সেই রকম টাইপের বাড়িটা। তো আমরা যখন বাড়িটা খুলি, মানে চৌকাঠটা পের হয়ে যখন দরজাটা খুলব, তখন ঠিক একটি ঝোড়ো হাওয়া আমাদের সামনে দিয়ে বয়ে চলে গেল। তো আমি তো হতভম্ব হয়ে গেলাম যে কী গেল। তখন আমি তো খুব ছোট ছিলাম, আমার বয়স সম্ভবত 10 বছর বয়স। তো আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা হয়। আমার না তখন একটু ভূতের ভয় ছিল। আমি ভাবছি কী হলো। এরপরে আমি আমার বাবার বলছি, বাবা কী হলো, এটা হাওয়া পা নাকি চলে গেল। তো আমার বাবা বলছে ওটা কিছু না, এটা সম্ভবত হয়তো হাওয়া গেছে, অত ভাবিস না। এবারে আমরা ঘরটায় চলে আসলাম। ঘরে টিভি একদম ঠিক পজিশনে রয়েছে এবং বাবা টিভিতে কার্ডও ভরল এবং সোফা এবং তারপরে খাট, আলমারি, শোকেস, প্রয়োজনীয় জিনিস সব ছিল বাড়িটায়, ঠিক আছে। তো আমি সেই বাড়িটাতে ঢুকেই টিভি দেখা শুরু করে দিলাম। সেদিন একটি ক্রিকেট ম্যাচ ছিল, তো আমি দেখা শুরু করে দিলাম ক্রিকেট ম্যাচটা। তো ক্রিকেট ম্যাচটা দেখার সময় রাত্রিবেলা, যখন রাত্রিবেলা চলে আসলো, তখন আমার খুব ফ্রি ফায়ার খেলার নেশা ছিল। এখন সম্ভবত আমি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি, কিন্তু তখন আমার ফ্রি ফায়ার ভক্ত ছিলাম, একদম ফ্রি ফায়ার ছাড়া যেন আমার চলতো না। ফ্রি ফায়ার ছিল আমার জীবন, এরকম ছিল আমার। তো সেইভাবে আমি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম রাত্রিবেলা। তো আমি ডিনারটা করে এসে ফ্রি ফায়ার কিছুক্ষণ খেলতে তখন রাত প্রায় 2টো বা 2:30 বাজে। তখন আমার চোখ ঘুমে জুড়ে আসলো। তখন আমি ঘুমিয়ে পড়লাম, খেলতে ঘুমিয়ে পড়লাম।
তো সে খেলার সাউন্ডটা আসছে, বন্দুকের সাউন্ড। তো প্রায় 3টে 3:30 নাগাদ আমার ঠিক ঘুমটা ভেঙে যায়। তো আমি উঠলাম, উঠে আমার ফোনের ফ্রি ফায়ার গেমটা বন্ধ করে আমি 7:30 অ্যালার্ম দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো আমার ঠিক যখন ফ্রি ফায়ারের আওয়াজ শুনে আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমার ঠিক ঘুম আসছিল না। তো আমি যখন বাগান বাড়িটার জানলা দিয়ে আমি একটু দেখলাম, তখন দেখলাম একটি দোলনা, ঠিক আছে, একটি দোলনা একা একা দুলছে। সম্ভবত আমার সেই ব্যাপারটা দেখে আমি যা ভয় পেয়েছিলাম না, তা কি বলবো, কিছু করতেও পারবো না। তো আমি ভয়ে ভয়ে গিয়ে জানলাটা বন্ধ করে আমি ভয়ে ভয়ে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে। তো সেই দিনকে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম তা কি বলবো। তো সেদিনকে আমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক তার পরের দিন আমার রাত 10টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। তো আমি উঠলাম, উঠে আমার সেই মানে 3:30টার দিকে আমি ওই সব দেখে আমার আর না ভয়ে ভয়ে ঘুম হয়নি। ঠিক ভোর 5টার দিকে আমার ঘুম হয়েছিল, সেই জন্য আমার 10:30 ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো আমার মা বলল, হ্যাঁ রে, তুই এতক্ষণ তোর 7:30টার অ্যালার্ম বেরিয়েই যাচ্ছে। আমি এবার তোর বাবার ব্রেকফাস্ট তৈরি করে দিলাম, তোরও ডাকছি, তুই আসিস না। এসে দেখি তোর অ্যালার্ম বেরিয়েই যাচ্ছে, কিন্তু তুই আর উঠছিস না। তোকে কত ডাকলাম, তোর বাবা ডাকলো, তাও তুই উঠছিস না। সারাদিন কি আর ফ্রি ফায়ার খেললে কি হয়? পড়াশোনা নেই, কিছু নেই, বাইরে ক্রিকেট ফুটবল নেই, সেসব না, ওইগুলো খেলা কর। তা নয়, শুধু ফ্রি ফায়ারই তোর কাল হয়ে দাঁড়াচ্ছে। তো তো সেদিন থেকে আমার ফ্রি ফায়ার খেলাটা একটু কমে গিয়েছিল। সেই দিনের পর থেকে আজ পুরো ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি আমি। তো ফ্রি ফায়ার তো সেদিনকে আমার বাবা রাত্রিবেলা আসলো। রাত্রিবেলা আসার পরে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছি, জানো বাবা, কালকে রাতে আমি কি দেখেছি? বাবা বলছে, কি দেখেছিস তুই? আমি বলছি, বাবা, কালকে আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে রাত 3:30 নাগাদ আমার ঘুম ভেঙে যায় বন্দুকের শব্দে। তো সেই বন্দুকের শব্দে ঘুম ভাঙার পরে আমি ফ্রি ফায়ারটা অফ করার পরে আমি জানলার কাছে গিয়ে দেখি যে দোলনাটা একা একা দুলছে 3:30 নাগাদ। তো তো আমার বাবা বলছে, আচ্ছা তুই কটায় শুয়েছিলিস? আমি বলছি, 1টা। কেন? আমার বাবা বলছে, আর কটায় উঠেছিস? আমি বলছি 3:30। বাবা বলছে, তুই যে ফ্রি ফায়ার খেলার নেশে এতটাই মত্ত হয়েছিলিস যে তুই স্বপ্নেও ফ্রি ফায়ার দেখিস, এতেও ফ্রি ফায়ার দেখছিস। সেই জন্য ওটা হয়তো তোর স্বপ্ন, বা সেটা যদি ওটা স্বপ্ন হয়েও থাকে, যদি ওটা বাস্তব হয়ে থাকে, তাহলে সেটা হাওয়ায় দুলছে। মানে সিরিয়াসভাবে কেউ নেয়নি সেই জিনিসটা, ঠিক আছে। তো সিরিয়াসভাবে না নেওয়ায় আমি সেই দিন রাত্রিবেলা ফ্রি ফায়ারই খেললাম না, ঠিক আছে। তো ফ্রি ফায়ার না খেলার পরে আমি রাত্রিতে ঘুমিয়ে পড়লাম। ঠিক তখন ওই 3:30 নাগাদে আমার দরজা কেউ ধাক্কা দিচ্ছে। তো আমার তো ভয়ে আত্মহারা হয়ে গেলাম যে কে ধাক্কা দিল। আমি কিছু বুঝে উঠতে পারছি না যে কে ধাক্কা দিচ্ছে দরজাটা। নেড়েই যাচ্ছে। আমি না কোনো কথা বলছি না। আমার ভয়ে তখন চোখ গলা সব শুকিয়ে যাচ্ছে যে কে রাত্রিবেলা সাড়াও দিচ্ছে না। মা হলে তো ডাকবে, বাবা হলেও ডাকবে। তো আমি না কিছু বলছি না এবং দরজাটা খুলছি না, চুপচাপ আছি। তো আমি ভয়ে ঠাকুরের নাম ডাকতে হঠাৎ করে
সেই দরজার নাড়াটা ঠিক আধ ঘন্টা ধরে সেই মানে 5 মিনিটে একবার 3-4বার নাড়া দিল, তারপর বন্ধ রাখলো, আবার কিছুক্ষণ পরে দরজা নাড়া দিল, আবার বন্ধ রাখলো। এরকম হচ্ছে ব্যাপারটা। এরম করতে করতে ঠিক আধ ঘন্টায় এরম করতে করতে চলে। তো আমার তো ভয় আত্মহারা। তো সেই রাতে আমি ঘুমোতেই পারিনি। আমি ভোর 5টার দিকে উঠে পড়ি। উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি বাইরে মানে সবাই তারপর উঠে গেল, ব্রেকফাস্ট খেলাম। তো আমার মা এবং বাবা বলছে, বাবা রে সূর্য কোন দিকে উঠলো, যে রাত্রিবেলা ফ্রি ফায়ার খেলে এবং সকাল 10:30টায় লোক মানে ওঠা ছেলে, সে আজকে ভোর 5টায় উঠে পড়লো। এরপর আমাকে জিজ্ঞেস করায়, আমি বাবা এবং মাকে বলছি যে আমার ঘরের দরজা না কালকে কে কে না জানে কড়া নাড়ছে ঘরে। তো তো আমার বাবা এবং মা বলে, সে কি বলছিস, কড়া নাড়ছিল? আমি বলছি হ্যাঁ। তো আমার বাবা আমার মাকে বলছে, কি তুমি কড়া নাড়ছিলে? আর মা বলছে, কই না তো, আমি আবার কি করতে কড়া নাড়তে যাবো? তো তারপর আমার মা না একটু ভয় পেয়ে যায়। আমার মা বলল, তুই আজকে আমার সাথে শুবি, তোকে আর ওই ওপরের ঘরটাতে যেতে হবে না। তো এটা বলাতে আমি সেই দিন রাতে আমি মায়ের সাথে ঘুমিয়ে পড়ি। তো তো সেই দিনকে আবার সেদিনকে মায়ের সাথে শুয়েছিলাম। তো মায়ের সাথে শুয়ে আমি যখন ঠিক ওই একই টাইমে 3:30টার দিকে নাগাদ 3:30টা নাগাদ সেই ঘরটাতে শব্দ হচ্ছে, গিলাস পড়ার শব্দ, তারপরে হচ্ছে আলমারি যেন কেউ বাজাচ্ছে, ঘরের কেউ যেন নামাচ্ছে, নাড়াচ্ছে। এবং আমি আমার মাকে বললাম। তো আমার মা উঠে সেই সব মানে জিনিসগুলো শুনলো। আমার বাবা ঘুমাচ্ছে, তো বাবাকে সেই রাতে আর ডাকেনি। তো তো সেই তখন হচ্ছে আমার বাবা ঘুমাচ্ছিল, তো আমার বাবাকে বেশি ডাকাডাকি করেনি। তো আমি আর আমার মা সেদিনকে ভয় আতঙ্ক হয়ে গিয়েছিলাম যে কী পড়ছে। তো আমার মা আমাকে আশ্রয় দিতে লাগলো যে বিড়াল হয়তো এইসব মানে সব ফেলে ঠেলে দিচ্ছে। এরপর আমি বললাম, মা বিড়াল তো হবে না, কারণ জানলা তো পুরো বন্ধ, সেখান থেকে বিড়াল ঢুকবে কী করে, আর দরজাও তো বন্ধ। এরপরে আর মা বলছে, হয়তো বিড়াল ঢুকেছিল, তুই জানিস না, কখন ঘর খোলা রেখে এসেছিলিস। সেই জন্য না আমার মা খুবভাবে সিরিয়াসভাবে কিন্তু তখন আমি বললাম, মা তাহলে কি দরজাটাকে বিড়াল বাজাচ্ছে? আমার মা তখন ভাবছে, হ্যাঁ ঠিকই তো বলেছে, দরজা তো আর কখনো বিড়াল বাজাতে পারে না, বিড়ালের তত হাত পা নেই যে ঠক 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 করে দরজাটা যে বাজাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেই দিনকে আমাদের খুব ভয়ে আতঙ্ক আত্মহারা হয়ে পড়েছিলাম ভয়ে। তো সেই দিনটা গেল। তো পরের দিন আমার বাবা কিছু মাছ কিনে এনেছিল, ঠিক আছে, কাঁচা মাছ কিনে এনেছিল। তো পরের দিন সেগুলো আমরা ভাজা করে খাওয়া হবে, ঠিক আছে। তা সেই উদ্দেশ্যে আমাদের ওই মানে মাছটা কিনে আনা হয়েছে। আমার মা কী করলো, এই মাছগুলো ফ্রিজে রেখে দিল। তো ফ্রিজে রেখেছে ভালো। তো আমরা ঘরে শুয়ে পড়েছি। তো ঘরে শোয়ার পরে ওই ফ্রিজটা কেউ খুলে মাছগুলো খেয়ে নিয়েছে এবং কাঁটাগুলো আঁশগুলো সব পড়ে রয়েছে। সেগুলো আমরা কখন দেখলাম, আমরা সকালবেলা উঠে আমার মা বাবা দেখছে এবং আমারও ঘুম ভেঙে গিয়েছিল, আমি দেখছি যে ওরকমভাবে পড়ে রয়েছে। তো এখন তো আর ওরা বিড়াল খেয়ে নিয়েছে বা কুকুর খেয়ে নিয়েছে সেটা তো আর বলতে পারবে না, কারণ সেটা তো ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজটা খুলবে কে?
সেইভাবে তারা বুঝতে পারলো যে আমি এতদিন ধরে যা যা বলেছি সেগুলো মিথ্যে না, সেসব সত্যি। তো বাবা আর বেশি দেরি না করে একজন তান্ত্রিকের কাছে গেল। তো সেই তান্ত্রিক আমাদের বাড়ি এসে বলল যে এই বাড়িটাতে কোনো একটা কিছু গন্ডগোল আছে, কিছু তো একটা আছে। তো এই বাড়িটা তোদের কে বিক্রি করেছে? তো তো এই বাড়িটা আমাদের একজন ভাড়া দিয়েছিল। তো সেই ভাড়াটার নাম আমরা বললাম তান্ত্রিকের কাছে। তো সেই ভাড়াটার নাম বলার পরে তো তান্ত্রিক সেদিনকে একটি লেবু দিয়ে গিয়েছিল এবং যজ্ঞ করে চলে গিয়েছিল। এরপরে এবং সে যজ্ঞ বলতে একটু মন্ত্র, যজ্ঞভাবে আগুন জ্বালিয়ে সব যজ্ঞ হয়নি, তোমার মন্ত্র বলতে গেলে সেটা মন্ত্রই বলা যায়। মন্ত্র একটু হনুমান চালিসা পড়লো এবং কিছু মন্ত্র পড়ে তা বললো যে আমি চলে যাচ্ছি। এবং তারপর একটা লেবু দিয়ে গেল। ওই লেবুটা বলে গেল যদি এই বাড়িতে যদি কোনো বা আত্মার বাস থাকে তাহলে এই লেবুটা কালো রঙের হয়ে যাবে, ঠিক আছে? তো ঘরের যে কোনো এক কোণে এই লেবুটা রেখে দাও, আর লেবুটার রং যদি কালো রং হয়ে যায় তাহলে নিশ্চয়ই বাড়িতে কোনো আত্মার প্রভাব আছে। তো এই বলে তিনি চলে গেলেন। তো পরের দিনকারে একজন প্রতিবেশী আসলো আমাদের বাড়ি। তো প্রতিবেশী আসার পরে আমার বাবার সাথে কি একটা দরকার ছিল, ঠিক আছে? পাশের বাড়ি প্রতিবেশী বলতে আমাদের তখন প্রতিবেশী হয়ে গিয়েছিল আমাদের পাশের বাড়ি একজন লোক। তো তাকে আমার বাবা জিজ্ঞেস করে যে এই বাড়িটাতে কোনো কিছু গন্ডগোল আছে? সেই লোকটার যে ঘেমে যাচ্ছিল খুব ঘামে। তো আমার বাবা তখন সেই লোকটাকে বলল যে মশাই আপনি কিছু লুকাচ্ছেন না তো? তো সেই লোকটা বলল যে কই কিছু না তো। তো তারপর আমার বাবা বলল যে আপনি এত ঘামছেন কেন, কোনো কিছু কি হয়েছে? তো সেই লোকটা বলল আমি যা বলবো আপনারা বিশ্বাস করবেন তো? তো তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব, কোনো বোধ করবো না, তুমি বলো কি হয়েছিল। তো সেই লোকটা বলল যে যে ভাড়াটে আপনাদের কাছে বাড়িটা বিক্রি করেছে তা সেও এই বাড়িটা কিনে সে বড় ফাঁসা ফেঁসে গেছে। কেন বলি, এই বাড়িটা ছিল একজন লোকের এবং তার স্ত্রী, ঠিক আছে? এবং তাদের একটি মেয়ে এবং তাদের একটি ছেলে থাকতো সেই বাড়িটাতে। তো ওই মেয়েটির বয়স ছিল 16 বা 17 বছর বয়স। সে তখন মাধ্যমিক দেওয়ার সময়। কিন্তু সে একটি ছেলেকে ভালোবেসে ফেলে। সেই ছেলেটা কাজবাজ করতো, কিন্তু সেই ছেলেটা সারাদিন মদ খেয়ে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, বিড়ি এসব মদ্যপান করতো। তাই তাকে গ্রামের কোনো মানুষই সেই ছেলেটাকে পছন্দ করতো না। কিন্তু সেই ছেলেটি ওই ভদ্রলোকের মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রেম করে। তো একদিন যখন ওই বদমাস ছেলেটা, নেশাখোর ছেলেটা ওই ভদ্রলোকের মেয়েটিকে বলে যে তোমাকে আমি বিয়ে করব না, কারণ সেই মেয়েটি একটু গরিব ছিল, বাড়িটা গরিব ছিল বলতে বাগান বাড়িটা তাদের ছিল, কিন্তু সেই ছেলেটা মাত্র মেয়েটার সুযোগ নিচ্ছিল।
ঠিক আছে? ধরো বলতো টাকা পয়সাটা আন, তো টাকা পয়সা মেয়েটা এনে দিত। ধরো বলতো মদ খাওয়ার টাকা দে, সেটা দিত। তো যা যা প্রয়োজনীয় জিনিস সবই দিত। কিন্তু যখন মেয়েটি যখন কোনো প্রয়োজনীয় কিছু যখন দিতে পারছে না, টাকাও দিতে পারছে না, তখন ছেলেটি কী করলো, যে যেদিনটা যে প্রেমের নাটকটা করলো সেই দিনকে পুরো প্রেমের নাটকটা ভেঙে দিল। তো ভেঙে দেওয়ার পরে মেয়েটা অন্তর থেকে খুব হার্ড হয়েছে। তো মেয়েটি সেদিনকে বাড়ি গিয়ে খুব কেঁদেছে। কেঁদে সে তার মার সাথে এসব শেয়ার করছিল। মা কিছুটা বকেছে, কিন্তু সেইটা তার বাবা শুনে নিয়েছে। তো মেয়েরা জানেন তো একটু বাবা ভক্ত বেশি হয়, তো বাবাকে বেশি পছন্দ করে। তো বাবা তার ছোটোবেলা থেকে কোনো দিন তার গায়ে হাত তোলেনি, কিন্তু সেই দিনকে এইসব কথা শুনে তার বাবা তাকে একটা ঠাস করে থাপ্পড় মারে। তো এই থাপ্পড়টা ওই মেয়েটিকে বড্ড হার্ড করেছিল, মানে তার মনে খুব ব্যথা লেগেছিল। তাই সেদিনকে সে গিয়ে গলায় দড়ি দিয়ে মরে যায়। তো এর শোকে তার মা তার মা তোমার কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে মরে যায়। তো তার ওই ভাইটাকে তার বাবা বিষ খাইয়ে, নিজেও বিষ খাইয়ে মরে যায়, এবং তার ছেলেকেও সে বিষ খাইয়ে মেরে দেয়। তো সেই ছেলেটা খুবই ছোট ছিল, এবং যেই ঘরটাতে আমি শুতাম সেই ঘরটাতে নাকি ওই ছেলেটা নাকি আগে শুতো। তো সেই জন্য সেই রকম মানে নেগেটিভ পয়েন্টগুলো আমার সাথে হতো বা আমার পরিবারের সাথে হতো। তো সে ভদ্রলোক আমাদের সাথে এইসব কথা বলল। তো সেই বাড়িটা ফাঁকা পড়েছিল, এবং তারপরে একজন ভদ্রলোক সেটা কিনে নেয়। তারপর কিনে নেয়, সেও এইসব অ্যাক্টিভিটি বুঝতে পারে। তারপরে সেও একটি লোককে মানে বেচে দেয়, সেই লোকের কাছ থেকে আপনারা এই বাড়িটা ভাড়া নিয়েছেন। তো এসব বলার পরে সেই সেই তান্ত্রিকের কাছ থেকে যজ্ঞ করিয়ে সেই বাড়িটা মানে একটু ভালো হয়, সব অ্যাক্টিভিটি সব কেটেছে। তারপর থেকে কোনো দিন দেখা যায়নি। কিন্তু একটা ঘরে যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে আমাদের কাউকেই ঢুকতে দেননি তিনি, সেই তান্ত্রিক। সে একাই এই মন্ত্র জপ করে যজ্ঞটা করেছিল, এবং সেই ঘরের মধ্যে কি হয়েছিল সেটা আমরা আজ পর্যন্ত জানি না। এবং তারপর সেটা হওয়ার পরে কিছুদিন ভালো ছিল, তারপরে আমরা সেই ভাড়া বাড়িটা ছেড়ে দিই। এখন আমরা নিজেদের বাড়িতে চলে এসেছি। কিন্তু এখনও নাকি সেই বাগান বাড়িতে সেই সব জিনিস, দৌড় নোড়া, দরজায় কড়া মারা, এইসব জিনিস লক্ষ্য করা যায়। তো আমরা আর ওইসব ব্যাপারে কোনো মন তো দিই না। এখন যে বাগান বাড়িটা কী অবস্থা হয়েছে সেটাও জানি না, এখন অন্য কেউ কিনেছে সেটাও আমরা জানি না। তো এটি একটি সত্য প্যারানর্মাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এটা পুরো আমার নিজের সাথে ঘটনা, এবং এটা হচ্ছে এপিসোড 2। এটা যদি আপনাদের ভালো লেগে থাকেন, তো এক্ষুনি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন যে এই সত্য ভৌতিক ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। তো এবং কমেন্টে লিখবেন যে নেক্সট পার্ট এপিসোড 3 সেটি সম্ভবত মঙ্গলবার দিন আসবে। ঠিক আছে, 6 তারিখ মঙ্গলবার নেক্সট পার্ট আসবে, এবং সেটা কী বিষয়ে আসবে সেটা আমাদের ইনস্টাগ্রামে দানব কথায় গিয়ে আপনারা ফলো করে দেবেন। তো কী ভিডিও আসবে সেগুলি ইনস্টাগ্রামে ডেটা পাওয়া যাবে। ঠিক আছে, প্রতিদিন কী নিউ ভেরিয়েন্ট সব ইনস্টাগ্রামে দানব কথা চ্যানেলে ভেরিয়েন্ট পাওয়া যাবে। তো আজকের মতো বিদায় নিলাম। তো টাটা, বাই বাই, নমস্কার বন্ধুরা, নমস্কার।